ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRNA বলছে ১০,৫০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আজ আলোচনায় বসার কথা রয়েছে ট্রাম্পের। পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ইরানে বিক্ষোভ দমনাভিযানের নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেত্তে কুপার সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব তার সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পরই ইরান এমন প্রস্তাব দিয়েছে বলে দাবি তার। ট্রাম্প বলেন, ইরানের বাহিনী এমন কিছু লোককে হত্যা করেছে যাদের হত্যা করা উচিত নয়। দেশটির নেতারা হিংসাত্মক উল্লেখ করে তিনি আরও বলেন, তারা সহিংসতার মাধ্যমে শাসন করে। ২০২২ সালের পরই ইরান সরকার সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হয়েছে। ২৮ ডিসেম্বর ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নামেন দেশটির জনগণ। পরে তা রাজনৈতিক আন্দোলন ও সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, যে আন্দোলনে ব্যাপক ধরপাকড় ও নির্যাতন চালাচ্ছে ইরান প্রশাসন। তারপর থেকে ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন, বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র এতে জড়িত হবেন। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ নেয়ার হুমকির প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। সোমবার এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, ট্রাম্পের হস্তক্ষেপ ভালোভাবে দেখছে না ইরান। তেহরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের পরিস্থিতি এলে তার জন্য প্রস্তুত রয়েছেন তারা। তবে তাদের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার পথও খোলা রয়েছে বলে জানান তিনি। এ সময় আরাকচি অভিযোগ করেন, ইরানে পরিকল্পিতভাবে সহিংসতা ছড়ানো হচ্ছে, যার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানি রয়েছে বলে দাবি তার। তবে ইরানের বর্তমান পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন আরাকচি। একই সাথে দ্রুতই ইন্টারনেট চালুর ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি। আমরা যুদ্ধ চাই না, কিন্তু এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। একই সাথে আমরা আলোচনার জন্য প্রস্তুত। বিক্ষোভকারীদের মধ্যে সশস্ত্র কিছু লোক দেখা গেছে যারা শুধু আমাদের নিরাপত্তা বাহিনীকেই গুলি করছে না, বরং সাধারণ মানুষের উপরও গুলি চালাচ্ছে। তবে ইরানের পরিস্থিতি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও নিয়ন্ত্রণে আসলে ইন্টারনেট চালু করা হবে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে যে কোনো দেশের ওপর ২৫% শুল্ক আরোপে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্পের সিদ্ধান্তকে চূড়ান্ত ও বাধ্যতামূলক বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, যে কোনো দেশ যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যে ২৫% শুল্ক দিতে হবে। তবে ঠিক কোন কোন দেশ এই সিদ্ধান্তের আওতায় পড়বে তা এখনও স্পষ্ট নয়। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান, তবে এবারের আন্দোলন একটি নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা। তাদের মতে বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতার কারণেই এটি আগেরগুলোর তুলনায় নজিরবিহীন কিংবা অভূতপূর্ব। বিক্ষোভ এবং এর বিরুদ্ধে ইরান সরকারের প্রতিক্রিয়ায় আগেরগুলোর চেয়ে বেশ আলাদাই মনে করা হচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানের সরকার বিরোধী আন্দোলন একটি নতুন পর্যায়ে পৌঁছেছে, যা ইসলামী প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে আগে কখনো হয়নি বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা। বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতার কারণেই এটি আগেরগুলোর তুলনায় নজিরবিহীন এবং অভূতপূর্ব। ইরান এর আগেও অনেক বিক্ষোভ দেখেছে। নির্বাচনের কারচুপির অভিযোগ করে ২০০৯ সালের কথিত গ্রিন মুভমেন্ট নেতৃত্ব দিয়েছিল মধ্যবিত্তরা। তখন সেটি সীমাবদ্ধ ছিল বড় শহরগুলোতেই, আর ২০১৭ ও ২০১৯ সালে আন্দোলন ছিল দরিদ্র এলাকাগুলোতে।
কিন্তু এবারের সাথে তুলনা করার মতো আন্দোলন গড়ে উঠেছিল ২০২২ সালে নিরাপত্তা হেফাজতে মাইশা আমিনের মৃত্যুর ঘটনার পর। হিজাব না পরায় দেশটির নৈতিকতা পুলিশ তাকে আটক করেছিল। তবে এবারের বিক্ষোভকে আরও ব্যাপক মনে হচ্ছে। শেষ পর্যন্ত এটি পুরো ব্যবস্থার পরিবর্তনের দাবিতে পরিণত হয়েছে। হাজার হাজার থেকে লাখ লাখ ইরানি এই বিক্ষোভে যোগ দিতে শুরু করে, বিশেষ করে মধ্যবিত্ত যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিন চালাচ্ছিল। এর আগে ২০২২ সালের আন্দোলনের সময় কোনো নেতৃত্ব চোখে পড়েনি, যে কারণে সেগুলো দ্রুত স্তিমিত হয়ে গিয়েছিল। কিন্তু এবারের বিক্ষোভে কিছু পরিচিত ব্যক্তিকে দেখা যাচ্ছে, যারা দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে একজন হলেন নির্বাসনে থাকা ইরানি রেজা পাহলভি, যিনি বিক্ষোভকারীদের প্রভাবিত করছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকদের মতে এর মানে এই নয় যে বিক্ষোভকারীরা তাকে ক্ষমতায় আনতে চাইছে। অনেকে মনে করেন যে পাহলভির প্রতি যে সমর্থনের ছায়া দেখা যায় তা রাজতন্ত্র ফেরানোর ইচ্ছে থেকে নয়, বরং এটি ইসলামী শাসনের বিকল্প হিসেবে কিছুই না পাওয়ার হতাশার বহিঃপ্রকাশ। এবারের বিক্ষোভের আরেকটি ফ্যাক্টর হচ্ছে যুক্তরাষ্ট্র। এতে হোয়াইট হাউসের সমর্থন অনেকটা প্রকাশ্য। ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন করে হামলার হুমকি দিয়েছেন, যা আগে কখনোই হয়নি। মনিরুজ্জামান বাবু, একাত্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বৈঠক করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাচাদোর ভূমিকা তুলনামূলকভাবে সীমিত ছিল। এমনকি ট্রাম্প নিজেও প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছিলেন ভেনেজুয়েলার শাসনের জন্য প্রয়োজনীয় জনসমর্থন মাচাদোর রয়েছে কিনা। মাচাদো গত সপ্তাহে জানান তিনি অক্টোবরের পর থেকে ট্রাম্পের সঙ্গে আর কোনো কথা বলেননি। এরই মধ্যে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিতে সাড়া না দিলেও আরও সামরিক হামলার হুমকির মুখে তার সরকার দায়িত্ব পালন করছে। এদিকে ভেনেজুয়েলার সরকার স্থানীয় সময় সোমবার জানায় তারা বেশ কয়েকজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে অনেকেই ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর মাদুরো বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কারাবন্দী ছিলেন। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষাকে প্রশমিত করতে এ সিদ্ধান্ত। ক্রোয়েশিয়া সফরকালে ন্যাটো জোটের প্রধান মার্ক রুটে সাংবাদিকদের এ তথ্য জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে বলেন তারা এখন পরবর্তী ধাপ নিয়ে কাজ করছে, যাতে যৌথভাবে গুরুত্বপূর্ণ স্বার্থগুলো রক্ষা করা যায়। এদিকে ট্রাম্প বারবার দাবি করেছেন চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান তৎপরতার কারণে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করা জরুরি। আর সেই যুক্তিতেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে এ বিষয়ে ন্যাটো প্রধান বলেন সব মিত্র দেশই আর্কটিকের গুরুত্ব নিয়ে একমত। নতুন সমুদ্রপথ খুলে যাওয়ায় রাশিয়া ও চীনের তৎপরতা বাড়ার ঝুঁকিও রয়েছে। ইতিহাসের সর্ববৃহৎ কোকেন জব্দ করেছে স্পেনের পুলিশ। ব্রাজিল থেকে আনা লবণের আড়ালে লুকোনো প্রায় ১০ মেট্রিক টন কোকেন বহনকারী একটি জাহাজ আটক করেছে দেশটির পুলিশ। সোমবার এক অভিযানে জাহাজে থাকা মাদকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। আটকের পর ক্যানারি দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ দে তেনেরিফ বন্দরে আনা হয় জাহাজটি জানায় পুলিশ। এ সময় ২৯৪টি বস্তাবন্দি কোকেন ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়। আন্তর্জাতিক যৌথ এই অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিআইএ, ব্রাজিল পুলিশ, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ফ্রান্স ও পর্তুগালের কর্তৃপক্ষ। মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা একটি ঐতিহাসিক মামলা প্রথম দিনের শুনানি হয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে। ১ দশকেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে
গণহত্যার মামলার বিচার কাজ শুরু হলো। মামলাটিতে মিয়ানমারের বিরুদ্ধে দেশটির রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে এ মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয় মিয়ানমার তাদের রাখাইন রাজ্যে বসবাসকারী মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালিয়েছে। 2017 সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান চালায়। এ ঘটনায় অন্তত 7,30,000 রোহিঙ্গা নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে মিয়ানমার কর্তৃপক্ষ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি সামরিক অভিযান ছিল একটি বৈধ সন্ত্রাস বিরোধী অভিযান। 3 সপ্তাহ ধরে এই শুনানি চলবে। উৎক্ষেপণের পরপরই 15টি সরঞ্জাম ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে ভারতের একটি রকেট। এ ঘটনাকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বহুল ব্যবহৃত উৎক্ষেপণ যানের জন্য নতুন ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকালে PSLV C-62 নামের রকেটটি ভারতের অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। ইসরো জানিয়েছে উড্ডয়নের বেশিরভাগ সময় রকেটটি স্বাভাবিকভাবেই কাজ করছিল, তবে হঠাৎ অপ্রত্যাশিত বিঘ্ন ঘটে এবং রকেটটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তবে কি ভুল হয়েছিল বা রকেটটি শেষ কোথায় পৌঁছেছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। প্রায় 8 মাসের মধ্যে পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের মধ্যে এটি ছিল দ্বিতীয় বড় হতাশাজনক ঘটনা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হব বিশ্বচোখে। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সঙ্গেই।